যশোরে খাল খনন সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, গণভোটের রায়ে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় একটি রাজনৈতিক গোষ্ঠী। বিকেলে যোগ দেবেন জনসভায়। আগামী সপ্তাহ নাগাদ অর্ধেকে কমবে লোডশেডিং, বলছেন জ্বালানি মন্ত্রী। রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম লোড শুরু কাল, জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট। কমছে হামের প্রকোপ, সিলেটে আরও এক শিশুর মৃত্যু। সময় মতো টিকাদানে ব্যর্থতার কারণ জানাতে কমিটিকে ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট। প্লাস্টিক কারখানার রাসায়নিক বর্জ্যে অস্তিত্ব সংকটে রাজধানীর কাটাসুর খাল উদ্ধারে উদ্যোগ নেয় ডিএনসিসির, নির্বিকার পরিবেশ অধিদপ্তরও। মানে এতটাই ক্ষতি, তাকে বারবার বলাতেও সে এখান থেকেই করছে না, সরাচ্ছে না। বাসায় থাকতে পারে না গন্ধের জন্য, এই কেমিক্যালে প্রচণ্ড গন্ধ হয়। আপনার মাধ্যমে যেহেতু জানতে পেরেছি, এটা কি অবস্থাতে ভালো করে জেনে একটা ব্যবস্থা নিতে হবে। হরমুজ প্রণালী চালু সহ যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের চূড়ান্ত রেড লাইন জানিয়েছে তেহরান। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, যশোর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি। আমরা এখন সরাসরি সেখানে যেতে চাই। আপনি ইয়া করেন, আমি ওর অডিয়েন্স কাটি। ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি আপু ফোনটা নিয়ে একটু বসেন। উপস্থিত হয়েছেন, যার প্রতীক্ষায় আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আপনাদের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত আছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এমপি উপস্থিত রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি উপস্থিত আছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব। দর্শক, যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তারেক রহমান। আমরা সরাসরি সেখানেই ছিলাম এতক্ষণ। গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক গোষ্ঠী। জুলাই সনদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে উলসি খাল খনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। জানান, পর্যায়ক্রমে দেশের বন্ধ কারখানাগুলো চালু করা হবে। নারীদের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থাও করবে সরকার।
যশোরের এই উলসি খালের প্রথম খনন হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সেই নামফলকের পাশেই খালটি পুনরায় খনন কাজ উদ্বোধন করলেন তারই ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন সুধী সমাবেশে। বলেন, খাল দখল ও ভরাটের কারণে পানি নেই, ফলে কৃষকের কোনো উপকার হচ্ছে না। খাল খনন শেষ হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই দেশে আমাদের গাছপালা কমে যাওয়াতে বৃষ্টি বাদলও কমে গিয়েছে, সেই জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামী 25 বছরে প্রায় সারা দেশে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 25 কোটি বৃক্ষ রোপণ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ এই খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করলাম। এরকম প্রত্যেকটি কাজ আমরা করতে চাই যার সাথে জনগণের ভাগ্য জড়িত। রাজনৈতিক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে চায় একটি পক্ষ। দেশ গঠন যেমন আমরা করব, দেশ গঠনের জন্য কাজ করব, একই সাথে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় মেগা প্রজেক্ট ছিল মেগা দুর্নীতির কারখানা। বন্ধ থাকা কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি। 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়। তারেক রহমান জানান, বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষার ব্যবস্থা করবে সরকার। একই সাথে রান্নার সুবিধায় নারীদের জন্য এলপিজি কার্ড চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে দেশের অর্থনীতির উপর চাপ পড়লেও পর্যায়ক্রমে সরকার সব প্রতিশ্রুতি পূরণ করবে বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বিমানযোগে যশোরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে শার্শায় যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় যশোরবাসী। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে, এমনটা মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, লোডশেডিং 1500 মেগাওয়াট থেকে 700-800 মেগাওয়াটে নেমে আসবে। বলেন, বৈশ্বিক সংকটে জ্বালানি তেল আমদানি খরচ $2 বিলিয়ন বেড়েছে। বিগত সরকার 56,000 কোটি টাকা বাকি রেখে গেছে। মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে অর্থের অপচয়ের নানা প্রকল্প করেছে বিগত আওয়ামী সরকার। বিশ্বব্যাংকের পরামর্শে বিদ্যুৎ খাতে বড় বড় সরকারি কোম্পানি করেছে। নবায়নযোগ্য জ্বালানি ছাড়া বিকল্প নেই। সোলার সিস্টেম বেসরকারি খাতে ছেড়ে দেবে সরকার। 25 বছরের জন্য জমি লিজ দেওয়া হবে। এছাড়া বিনিয়োগকারীরা চাইলে জমি কিনেও নিতে পারবেন বলেও জানান জ্বালানি মন্ত্রী। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল থেকে শুরু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। এটি সফল হলে প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। উচ্ছ্বসিত এলাকার মানুষও। পাবনার ঈশ্বরদীতে পদ্মার তীরে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে বিদ্যুৎ কেন্দ্রটিতে শুরু হতে যাচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার পর 2017 সালের 30 নভেম্বর প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষে চলতি মাসের 16 তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স দেয়। রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হবে উৎপাদন প্রক্রিয়া। বাংলাদেশে বর্তমান যে কারেন্টের যে সংকট, এই সংকটের একটা বড় ভূমিকা পালন করবে আমাদের এই
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 28 তারিখের পরে আশা করা যায় যে বাংলাদেশে একটা নতুন বিদ্যুতের সম্ভাবনা আশা করছি। বিদ্যুৎ যখন উৎপাদন হবে তখন আশেপাশে এলাকা বা সারা বাংলাদেশে রাজশাহী খুলনার ভিতরে যে বিদ্যুতের ঘাটতিটা সেটা অনেকটাই পূরণ হবে। দীর্ঘদিন পর কার্যক্রম শুরু হওয়ায় আশাবাদী এই অঞ্চলের সাধারণ মানুষ। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে সামগ্রিকভাবে মানুষের ভোগান্তি কমবে এমনটাই প্রত্যাশা তাদের। আমরা খুবই খুশি, কারণ আমরা এর মাধ্যম দিয়ে বিদ্যুৎ পাবো এবং আমাদের যারা যুবক আছে, তারা বেকার আছে, তারা এখানে কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। এই যে বিদ্যুতের যে কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রে ঘুমানো যায় না, নিজেদের কষ্ট, সারাদিন রোদ্রে থাকা লাগে, বিদ্যুৎটা কেন্দ্রটা চালু হলে পরে যদি সকলের ঘরে ঘরে বিদ্যুৎটা পর্যাপ্ত পরিমাণে যায় তাহলে পরে আমরা সকলে ভালো থাকতে পারবো। জ্বালানি লোডিং শেষে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর আগস্ট মাসের শুরুর দিকে প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা সংশ্লিষ্টদের। এটা মূলত এখন রিয়েক্টরটা চালু হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা ধারণা করছি মিড অফ অগাস্ট, সেকেন্ড অফ থার্ড উইক অফ অগাস্টের মধ্যে আমরা মোটামুটি 300 মেগাওয়াট গ্রিডে আমরা বিদ্যুৎ দিতে পারবো। রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে এ পর্যন্ত 2টি ইউনিট নির্মাণ করা হয়েছে। পূর্ণাঙ্গ কার্যক্রম শেষে এই 2টি ইউনিট থেকে উৎপাদন হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। জারিন অর্নি, যমুনা নিউজ। জ্বালানি তেলের লাইনে ভোগান্তি পুরোপুরি না কমলেও রাজধানীতে মিলছে কিছুটা স্বস্তির ইঙ্গিত। অন্যান্য দিনের তুলনায় বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের চাপ অনেকটাই কম আজ। আগের মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে জ্বালানি নিতে হচ্ছে না গ্রাহকদের। তেল নিতে আসা গ্রাহকরা বলছেন, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন সেখানে 20 থেকে 30 মিনিটের মধ্যেই তেল পাওয়া যাচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের চালকরা বলছেন, আগের তুলনায় পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। কর্মঘণ্টা নষ্ট না করে দ্রুত তেল নিতে পারায় সন্তুষ্ট তারা। অন্যদিকে পাম্প কর্মকর্তারা জানান, গত 19 এপ্রিল জ্বালানি তেলের দাম এক দফা বৃদ্ধির পর থেকে দীর্ঘ লাইন অনেকাংশে কমে গেছে। এখন সবাই স্বাভাবিক নিয়মে তেল নিচ্ছেন এবং পাম্পগুলোতেও নিয়মিত সরবরাহ চলছে। সরবরাহ স্বাভাবিক থাকায় গ্রাহক চাপও কমে এসেছে। অবস্থা তো ভালো, সিরিয়াল নাই। আগের যেরকম সিরিয়াল ছিল সেরকম এখন আর সিরিয়াল নাই। আগে থেকে তো চাপ একবারে স্বাভাবিক হয়ে গেছে। মোটামুটি 20-25 মিনিট সময় তেল নিয়ে নিচ্ছি। এখানে যেটা করা হয়েছে, এখানে আপনার ফুয়েল পাস লাগে, যার কারণে এখানে আপনার ভিড় একটু কম, কিন্তু অন্যান্য পাম্পগুলোতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। থামছেই না হামের প্রকোপ। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 259 জন। মোট শনাক্ত 36,631 জন। রাজধানীর হাসপাতালগুলোতে রোগীদের ভিড়, কোথাও কোথাও পর্যাপ্ত শয্যা না পেয়ে হামের রোগীদের রাখতে হচ্ছে মেঝেতে। ফলে সংক্রামক এই ব্যাধিটির ঝুঁকি বাড়ছে। চিকিৎসকরা বলছেন, হাম শনাক্ত হওয়ার আগেই তা ছড়িয়ে পড়তে পারে। প্রাথমিক লক্ষণ হিসাবে তীব্র জ্বর, সর্দি দেখলেই পরিবারের সদস্যদের থেকে আলাদা করে কোয়ারেন্টাইনে পাঠানোর পরামর্শ তাদের। সর্দি, কাশ, জ্বর, মুখে ঘা, আবার চোখ ডুবে থাকে, চোখ মেলে না। হাম হয়েছে, নিউমোনিয়া হয়েছে, এবার 2-3 দিন ধরে আবার হাসপাতাল ভর্তি হয়েছি। দর্শক, সারা দেশের হামের পরিস্থিতি আরও জানতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। তবে এই মুহূর্তে একটু যেতে চাই যশোরে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান 500 শয্যা বিশিষ্ট যে মেডিকেল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, এখন সেখানে কথা বলছেন তিনি। সরাসরি সেখানে যাব আমরা। খাবার দাবার যেমন সব কিছু পরিবারের সদস্যদের দেখভাল, পরিবারের নারী প্রধানদের নারী সদস্যদের এখন আমরা যদি গিয়ে সেই নারী স্বাস্থ্যকর্মীকে পান এবং সেই নারী স্বাস্থ্যকর্মীরা গিয়ে যদি সেই পরিবারের যে প্রধান নারী আছেন তাকে যদি উনি বোঝাতে সক্ষম হন যে পরিবারের সদস্যদের কি কি খাবার মেয়েদের কম দিতে যায়, কি কি খাবার কিভাবে উপস্থাপন করলে হার্টের অসুখ হবে, কি
খাবার কিভাবে পরিবেশন করলে ডায়ালিসিস অর্থাৎ কিডনি সমস্যা হবে। তাহলে আমরা যদি এখানেই রোগীর সংখ্যা কমাতে পারি, জিনিসটা একদিন 5 দিন 7 দিনের বিষয় না, এটি বছরের পর বছর ধীরে ধীরে এটার রেজাল্ট আসতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে শুরু একদিক থেকে করতে হবে। তাহলে যেটি হবে, স্বাভাবিকভাবে এই হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। কিন্তু এখন আজকে এখান থেকে যারা ডাক্তার হবে তাদের কাছে যদি এখন যেভাবে আছে সেইভাবে যদি প্রতিদিন তাদেরকে 100 রোগী দেখতে হয় একজন ডাক্তারকে, কিন্তু সেই 100 রোগীটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ ছোটখাটো চিকিৎসা এবং মানুষকে অ্যাওয়্যার করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে যদি সেখানেই আমরা মোটামুটি মানুষের অসুখের সংখ্যাটা কমিয়ে রাখতে পারি, অসুস্থ মানুষের সংখ্যা, তাহলে দেখা যাবে যে একজন ডাক্তারকে হয়তো 30টি রোগী দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 বদলে যখন 30 বা কমে আসবে, যখন ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন, এই হসপিটালটি যখন হবে, স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন, বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন, আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কথা ধরি, ঢাকা মেডিকেল কলেজে খুব সম্ভবত আমান কত, এটা 1500 বোধ হয় না, আমান 1500 না, আমান ঢাকা মেডিকেল কলেজ, ডিজি সাহেব আছে তো ঢাকা মেডিকেল কলেজের, হ্যাঁ, কিন্তু অফিসিয়াল ক্যাপাসিটি কত? অফিসিয়াল 2600 বেড আছে, কিন্তু রোগী সংখ্যা কয় হতো আপনার? হ্যাঁ, দেখুন ঢাকা মেডিকেল কলেজ, আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজ, এটির অফিসিয়াল বেড সংখ্যা হচ্ছে 2600, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসে 4000-এর মতন রোগী। এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি, আপনি সরকার যে সাপোর্ট যেগুলো দিচ্ছে, ওষুধ বলেন, বেড বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্যান্ডেজ বলেন, যাই বলেন না কেন, 2600, ধরেন 3000-এ দিচ্ছে, সরকার দেখছে যে বেশি আসছে 3000-এ দিচ্ছে। আপনি প্রতিদিন 3000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1000 কিন্তু রয়ে যাচ্ছে, অর্থাৎ আজকের 1000, আগামীকাল আপনি 3000-এর মধ্যে, 4000-এর মধ্যে 2600 বা 3000-কে আপনি আজকে চিকিৎসা দিলেন, কিন্তু বাকি 1000 আজকে রয়ে গেল, 1000-কে দিতে পারলেন না। আগামীকাল যখন সকাল হবে, আগামীকাল আবার 4000 আসছে, এই 4000 3000-কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু 2000 আজকের 1000 এবং আগামীকালও রয়ে যাচ্ছে আবার 1000, অর্থাৎ 2000 প্রতিদিন কিন্তু এটা বাড়ছে, প্রতিদিন এটা বাড়ছে। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব, আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। এটি গেল একটি বিষয়। আরেকটি আমরা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপ আমরা হসপিটালকে নেওয়া চাই, পিপিপি যেটাকে বলে, এটি হচ্ছে, ধরুন এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা। দর্শক, যশোরে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন শেষে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই ছিলাম এতক্ষণ। এ পর্যায়ে আবারও একটু যেতে চাই সারা দেশের হাম পরিস্থিতির খবরাখবর জেনে নিতে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তারা যোগ দিচ্ছেন আমার সঙ্গে। দর্শক, আমার সঙ্গে এই মুহূর্তে বরিশাল এবং ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী। শুরুতেই যাব টিপুর কাছে। টিপু, আপনি তো মহাখালী নগর স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন, টিকা বিষয়ে আপনার কাছে জানতে চাই। হাসপাতালে ভর্তি, হাম আক্রান্ত এবং টিকা দেওয়ার যে কার্যক্রম দেখছেন সেটি জানাবেন আমাদের। সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছিলাম আমরা, কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল ডিএনসিসির, এবং একই সাথে সংক্রামক ব্যাধি এই হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে হামের যারা আক্রান্ত আছেন তাদের ভিড় বলা চলে। কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে কিন্তু 416 জনের বেশি রোগী সেখানে ভর্তি আছেন, এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে কিন্তু 73 জন রোগী ভর্তি আছেন। এবং এই হাসপাতালগুলোতে আমরা যখন ছিলাম তখন চিকিৎসকরা বারবারই যেটির উপরে জোর দিচ্ছিলেন যে এই হাম যাতে আর না ছড়ায় বা যাতে না বাড়ে, সেক্ষেত্রে কিন্তু তারা বারবার শিশুদেরকে টিকা দেওয়ার উপরে তারা পরামর্শ দিচ্ছেন বা টিকা দেওয়ার ক্ষেত্রে বেশি করে জোর দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা নগর স্বাস্থ্য কেন্দ্রে আছি মহাখালীতে, এবং অন্যান্য কয়েকটি নগর স্বাস্থ্য কেন্দ্রেও ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু টিকা কার্যক্রম চলছে। আপনি জানেন যে 5 এপ্রিল থেকে যে টিকা কার্যক্রমটি শুরু হয়েছে,
প্রথমে ঢাকা কেন্দ্রিক এবং কয়েকটি সিটি কর্পোরেশন কেন্দ্রিক, এবং তারপরে কিন্তু 12 এপ্রিল থেকে সারা দেশব্যাপী এই হামের টিকা কার্যক্রম শুরু হয় এবং 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার, এবং সেই লক্ষ্যমাত্রায় এখনো কাজ চলছে। এবং গতকাল সকাল 8টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য দিয়েছেন আমাদেরকে, সেই তথ্য অনুযায়ী কিন্তু 73,74,000 শিশু ইতিমধ্যেই টিকা পেয়ে গিয়েছে, এবং অর্থাৎ প্রায় 1 কোটিরও বেশি শিশুকে এখনো টিকা দেওয়া যায়নি, এবং টিকা কার্যক্রম চলছে। আমরা দেখছি যে প্রায় প্রতিদিনই 10 লক্ষ করে টিকা দেওয়া হচ্ছে, এবং গতকাল অ্যাকচুয়ালি 2.5 লাখ টিকা দেওয়া হয়েছে ঢাকা শহরে, এবং সারা দেশব্যাপী 10 লাখ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই কার্যক্রম চলমান রয়েছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শিশুদেরকে নিয়ে আসছেন, এবং হামের যে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং সেটি যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। যেহেতু সরকারকে আমরা দেখেছি যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 6 মাস থেকে 5 বছর বয়স্ক যারা, তাদেরকে টিকা দেবেন, কিন্তু এখানে আমরা দেখেছি যে তার ঊর্ধ্বে যাদের বয়স তারাও এখানে টিকা নিতে আসছেন। ফলে হামের টিকাদান কর্মসূচি চলছে, একই সাথে হামের যে প্রকোপ সেটিও কিন্তু বেড়ে চলেছে। শাওন। টিপু, ধন্যবাদ আপনাকে। এবার একটু বরিশালের খবর জেনে নেব। কাউসার হোসেন সঙ্গে আছেন। কাউসার, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। গেল 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশাল বিভাগের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে শতাধিক রোগী ভর্তি হয়েছে, এবং বিশেষ করে গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত এই 24 ঘন্টায় বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে 116 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 36 জন, এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 29 জন সহ মোট 116 জন। এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে নতুন রোগী ভর্তি হওয়ার পাশাপাশি এরই মধ্যে 24 ঘন্টায় 97 জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। অর্থাৎ যে হারে রোগী ভর্তি হয়েছে ঠিক সেই হারেই কিন্তু ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে রোগীরা ফিরছেন, এবং এজন্য আসলে স্বাস্থ্য বিভাগ এবং চিকিৎসক যারা আছেন তারা বলছেন যে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই শিশুরা যারা টিকা পাননি, যারা টিকা থেকে বঞ্চিত ছিলেন বা যাদের বয়স হয়েছে টিকা নেওয়ার, তারা কিন্তু আসলে টিকা নিচ্ছেন বা টিকাদান যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের আওতায় আসছেন। এর ফলেই কিন্তু ধীরে ধীরে যে প্রাদুর্ভাব সেটি কমে আসছে বলে স্বাস্থ্য বিভাগ দাবি করছেন। যদিও আমরা দেখছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে 4টি, অর্থাৎ 4টি কক্ষে যারা হামের উপসর্গ নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং চিকিৎসা দেওয়ার ফলে কিন্তু আসলে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এখানে যে 4টি কক্ষে আসলে পুষানো সম্ভব হচ্ছে না। এর কারণেই কিন্তু অনেক রোগীকে আমরা দেখেছি যে মেঝেতে চিকিৎসা নিতে। তবে যারা এখানে রোগী আসছেন বা তার শিশুকে নিয়ে ভর্তি হচ্ছেন বা যে স্বজনরা আছেন তারা বলছেন যে যতটুকু চিকিৎসা পাওয়ার সেটি তারা পাচ্ছেন, তবে জায়গা সংকটের কারণে কিন্তু তারা তাদের যে শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে, এবং এর ফলে কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, এবং যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন তারা পরামর্শ দিয়েছেন যে গুরুতর কোনো রোগী ছাড়া যারা তাদেরকে হাসপাতালে ভর্তি না হওয়ার জন্য, কারণ হাসপাতালে আসলে কিন্তু এই প্রাদুর্ভাব আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা যারা লক্ষণ আছে শুধু আক্রান্ত হন না তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আসলে বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে লক্ষণ দেখা গেলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে এবং বাড়িতে কোয়ারেন্টাইন করতে হবে, বাড়িতেই তাদেরকে চিকিৎসা দিতে হবে। তবে গুরুতর লক্ষণ দেখা দিলে তখনই তাদেরকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে। সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে হামের টিকা দিতে ব্যর্থতা খতিয়ে দেখতে যে কমিটি গঠিত হয়েছে তারা কি কাজ করছে 2 সপ্তাহ পর তার প্রতিবেদন দেখবেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2 এপ্রিল দেশে হামের কারণে শিশুদের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। বলা হয় সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
যেহেতু রাষ্ট্রপক্ষ বলছে যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে, তাহলে 2-3 উইকসের মধ্যে তারা যাতে এটার কমপ্লায়েন্স দেয়। এবং আরেকটা আমাদের অর্ডার দিয়েছে যে ভ্যাকসিন প্রক্রিয়াটা যাতে চলমান থাকে এবং পরিপূর্ণভাবে সমস্ত শিশু যাতে ভ্যাকসিনেশনটা পায়। ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন কুমিল্লার রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন রাহাত হোসেন জুয়েল, সোহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন ও হৃদয়। র্যাব জানায় বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে পদুয়ার বাজারে নামার কথা থাকলেও বাস তাকে পরের স্টেশনে নামিয়ে দেয়। সে সময় শেয়ারিংয়ে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় করে তিনি পদুয়ার বাজারে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সিএনজি অটোরিকশাতেই ছিনতাইকারীরা অবস্থান করছিল। সিএনজিতে ওঠার পরপরই ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। এ সময় বুলেট বৈরাগীর মাথায় আঘাত করে ছিনতাইকারীরা। পরে তার মূল্যবান সামগ্রী নিয়ে তাকে সিএনজি থেকে ফেলে দেওয়া হয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পান বুলেট বৈরাগী, এতে তার মৃত্যু হয়। হত্যায় জড়িত 5 ছিনতাইকারীকে গ্রেপ্তার সহ সিএনজি অটোরিকশা জব্দ করেছে র্যাব। গত শনিবার কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। প্লাস্টিক কারখানার রাসায়নিক আর কঠিন বর্জ্যে বিষাক্ত রাজধানীর কাঁটাসুর খাল পাড় দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি কারখানা। সরাসরি খালে ফেলা হয় এসব কারখানার বর্জ্য। এর ফলে খালটিতে প্রাণের অস্তিত্ব পড়েছে সংকটে। যাদের এটি দেখার কথা সেই পরিবেশ অধিদপ্তর আর উত্তর সিটি কর্পোরেশন দেখাচ্ছে নানা অজুহাত। শাকিল হাসানের রিপোর্ট, ছবি SRS আলীর। একসময় এই খালে ছিল পানি প্রবাহ। বুড়িগঙ্গা থেকে বসিলা এলাকায় 1.5 কিলোমিটার প্রবাহিত হয়েছে কাঁটাসুর খাল। পুরনো দিনের স্মৃতি স্থানীয়দের এখনো তরতাজা। ছোটবেলা থেকে নৌকা চলছে, সবসময় আমরা যাতায়াত করছি মোহাম্মদপুর থেকে বসিলা। 1000 ফুটা বোট চালাচ্ছেন হেন্দা, এই মাহমুদ গেতাম মাহমুদ হেন্দা আমি যাত্রী নিয়ে আইতাম যেতাম। হয়তো কিছুই না, সব ময়লাতে বইরা আলাদা। সুখ স্মৃতির বিপরীতে অন্ধকার। খালটি এখন থুকছে অস্তিত্ব সংকটে। পাড় ঘেঁষে গড়ে উঠেছে কারখানা। ভেতরে দেখা যায় মেশিনে প্লাস্টিক ভাঙা হচ্ছে, আরেকটি জায়গায় সেসব প্রক্রিয়াজাত করা হচ্ছে। সেখান থেকে রংযুক্ত রাসায়নিক ড্রেনের মাধ্যমে সরাসরি ফেলা হচ্ছে খালে। পানি তো খালে যাইতেছে। খালে কেন ফেলতেছেন? ওই মেশিনের পানি, তো মেশিনের গরম পানি, এটা পানি ফেলার লেগে জায়গা তো নাই, এই জন্য অনেক যায়। প্লাস্টিকে কোনো কেমিক্যাল নাই? না না, এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই। কারখানার ফেলা কঠিন বর্জ্যে ভরাট হচ্ছে খাল, নষ্ট হচ্ছে মাটি, আর রাসায়নিকের কারণে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারছে না। স্থানীয়দের আপত্তির পরও প্রকাশ্যে চলছে কারখানাটি। ক্ষতি হচ্ছে অনেক, মানে এতটাই ক্ষতি, তাকে বারবার বলাতেও সে এখান থেকেই করছে না, সরাচ্ছে না। গুড়ামোড়া যা আছে, আবিজাবি ময়লা সব আইতাছে। বাসায় থাকতে পারে না গন্ধের জন্য, এই কেমিক্যালের প্রচণ্ড গন্ধ হয়। খালপাড়ে স্থাপিত প্লাস্টিক কারখানার পেছনে আছে প্রভাবশালীদের সমর্থন, তাই নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। শুধু অবৈধ দখল নয়, কাঁটাসুর খালের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পাড় ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা প্লাস্টিক ফ্যাক্টরিগুলো। এসব কারখানার বর্জ্য এবং দূষিত কেমিক্যালযুক্ত পানি খালের পানিকে দূষণ করছে, পাশাপাশি জনস্বাস্থ্যের প্রতি তৈরি করছে প্রচণ্ড ঝুঁকি। কাঁটাসুর খালটি দেখভাল করার দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। প্লাস্টিক কারখানাগুলোর দখল দূষণ সম্পর্কে জানে না সংস্থাটি, তবে এখন কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসক। যারা ভাঙারি দোকান টোকান করে তারা ওই বোতল টোতলগুলি এখানে পাশে এনে রেখে সেখান থেকে আবার বস্তায় ভরে তারা আবার বিভিন্ন জায়গায় রিসাইকেলের জন্য বিক্রি করে কিংবা ব্যবহার করে। তো আমি আপনার মাধ্যমে যেহেতু জানতে পেরেছি, এটা কি অবস্থাতে ভালো করে জেনে একটা ব্যবস্থা নিতে হবে। সরকারি নথিতে খালটির প্রস্থ 10 থেকে 15 মিটার, তবে কোথাও কোথাও এর প্রস্থ নেমে এসেছে 5-6 মিটারে। খালটির পাড় দখল করে গড়ে উঠেছে সুউচ্চ ভবন। অবৈধ দখলমুক্ত না করে খনন করা হলে সুফল মিলবে না বলে মনে করছেন স্থানীয়রা। এই এলাকার বাসী উদ্যোগ নিতে হবে, জানিয়ে ময়লা না ফালাইতে পারে।
যে ফালাবে তার জরিমানা হবে। কাটাসুর খালটি মোহাম্মদী হাউজিং হয়ে রামচন্দ্রপুর খালে গিয়ে পড়েছে। এই এলাকার জলাবদ্ধতা নিরসনে খালটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাতে হালকা বৃষ্টিতে স্বস্তি ফিরে চট্টগ্রামে। কাঠফাটা রোদে অতিষ্ঠ নগর জীবনে এই ঝোড়ো বৃষ্টি স্বস্তির চেয়ে বরং ভোগান্তি বাড়িয়েছে। সকালে ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়ে যায় বন্দনগরীর আগ্রাবাদ সহ নগরীর বেশিরভাগ নিচু এলাকা। অনেক স্থানে সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন হাসপাতাল এরিয়া খ্যাত প্রবর্তক মোড়ে চলাচল করা মানুষ। সড়কে জমে থাকা কোমর সমান পানি আর সৃষ্ট গর্তে পড়ে ইঞ্জিন বিকল হতে দেখা গেছে বেশ কিছু যানবাহনের। এমনকি সড়কটিতে ছিল না চলাচলের কোনো উপায়ও। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি চান ভুক্তভোগীরা। অল্প বৃষ্টিতে পানি উঠে যায়, এখানে হাঁটু সমান পানি উঠে যায়। যেমন কি এখান থেকে এখানে আসতে একটা রিক্সা নিয়ে আসতে হয়। ময়লাগুলো ভালো করে ওয়াশ করতেছে না এরা, সিটি কর্পোরেশন এরা ভালো করে ওয়াশ করলে এগুলো খেলে এখানে থাকতো নাকি? আগে তো এক্সেস রোড হইতো না, এখন তো এখানে সংস্কার করার কারণে এখন ওইখানে আর হচ্ছে না। এখন এদিকে যদি ক্লিয়ার করে দেয় এটাও আপাতত কমে যাবে। যখনই আমরা অফিস টাইমে আসি আমাদের আসতে আমরা ভুক্তভোগী। ভুল ও অপতথ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, যা এখন অনেকটা যুদ্ধের মতো। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে। এই সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অনৈতিক বাণিজ্যিক রাজনৈতিক যে সম্পর্ক রয়েছে তা আরও জোরালো করতে চায় বাংলাদেশ। রাষ্ট্র এবং সরকার কিভাবে জনগণকে এই অপতথ্যের হাত থেকে সুরক্ষা দিতে পারে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রের এখানকার রাষ্ট্রদূতের কার্যালয় এবং আমাদের মন্ত্রণালয় থেকে আমরা পারস্পরিকভাবে যৌথভাবে খোঁজার চেষ্টা করব যে কোথায় আমরা গণমাধ্যমের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে পারি। মিথ্যা ও হয়রানিমূলক মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের সবাই সমান আইনি সুযোগ পাবেন, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা। সকালে করাইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, জার্মান সরকারের সহায়তায় বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার। পাশাপাশি দেশে সমতাভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। আইনমন্ত্রী বলেন, ভয়ে লুকিয়ে থাকার দিন শেষ। জনসাধারণের পক্ষে আইনজীবী নিয়োগ দেবে সরকার। এই কর্মসূচিতে কেউ অবহেলার শিকার হলে আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তিনি। এ সময় বিচার বিভাগের আলাদা সচিবালয় ইস্যুতে বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে নানান ঘাটতি ও সাংঘর্ষিক বিধান ছিল, তাই এ নিয়ে সংসদে নতুন নতুন বিল আনা হবে। মানুষের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সেই কর্মসূচিতে আমাদের সাথে অংশীজন হিসাবে আছেন জার্মান সরকার। জার্মান সরকারের আর্থিক সহায়তায় তাদের সক্রিয় অংশগ্রহণে আমরা এই কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান গনি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, গতকাল রবিবার দুপুরে হাটহাজারীর চিকনদন্ডি ইউনিয়নের একটি 5তলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় ওসমান গনিকে আটক করে তার কাছে থাকা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সুপার। ওসমান গনির বিরুদ্ধে বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে। আরও কয়েকটি এলাকা আছে যেগুলো আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এবং সেখানে আমরা গত রাত থেকেই আমরা অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানের মাত্রা আরও বৃদ্ধি পাবে। ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির
মরদেহের খোঁজে তল্লাশির সময় মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে, তবে সেগুলো বৃষ্টির কিনা তা এখনও নিশ্চিত নয়। বিবৃতিতে এমনটি জানিয়েছে হিলসবরো কাউন্টি পুলিশ। এতে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এর অবস্থান। তবে উদ্ধার করা দেহাবশেষের পরিচয় শনাক্তে সময় লাগবে বলে জানানো হয়। এদিকে ভয়াবহ এই হত্যাকাণ্ড নিয়ে আদালতে শুনানি হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে, 27 বছর বয়সী লিমনকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। ফরেনসিক প্রতিবেদনে বলা হয়, লিমনের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা তার পিঠের নিচের অংশ থেকে লিভার ভেদ করেছিল। এই হত্যাকাণ্ডে লিমনের রুমমেট হিশাম সালে আবু গার্বের বিরুদ্ধে 2 শিক্ষার্থীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। হরমুজ প্রণালী আবার চালু সহ যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। নিজেদের শর্ত ও অবস্থান পাকিস্তানের মাধ্যমে পৌঁছে দিয়েছে ওয়াশিংটনের কাছে। রোববার হরমুজ প্রণালীর নিরাপত্তা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার সহ বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইসলামাবাদে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে নানা অনিশ্চয়তা, নাটকীয়তার পর শেষমেশ আর মুখোমুখি হয়নি দুপক্ষ। তবে মধ্যস্থতাকারী পাকিস্তানের আহ্বানে ইসলামাবাদ গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এক দফা আলোচনার পর ওমান থেকে ঘুরে রোববার আবার পাকিস্তানে যান আরাকচি। তুলে ধরেন যুদ্ধবন্ধে তেহরানের নতুন প্রস্তাব। নিজেদের অবস্থান আর শর্তাবলীর তালিকা পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের কাছে। নতুন প্রস্তাবে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখা, সেখানে নতুন আইনি কাঠামো কার্যকর, যুদ্ধকালীন ক্ষতিপূরণের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চয়তা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়। নিজেদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার একটি তালিকাও পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন ইরান। ইসলামাবাদ সফর ফলপ্রসূ ছিল বলে জানান আরাকচি। ইসলামাবাদে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন শর্তে আলোচনা এগোতে পারে সে বিষয়ে পর্যালোচনা হয়েছে। ইরানের নতুন প্রস্তাব নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের প্রতিনিধি না পাঠালেও যোগাযোগের পথ খোলা রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 11 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিআরটিএ। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তাদের জন্য মোট 43 লাখ টাকার চেক ইস্যু করা হয়। ক্ষতিগ্রস্ত 60টি পরিবারকে 5 লাখ টাকার চেক দেওয়া হয়। এছাড়াও 2টি পরিবারকে 3 লাখ এবং আরও 2 পরিবারকে 1 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিলের আওতায় এই অর্থ প্রদান করে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।